This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে বিশৃঙ্খলা চলছে, বিশৃঙ্খলার আগুন চলছে গোটা বাংলাদেশ জুড়ে এবং সেখানে সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে, যে সংবাদ মাধ্যমের অফিস রয়েছে সেই অফিসগুলোকে টার্গেট করা হচ্ছে এবং খুলনার ডুমুরিয়ায় সাংবাদিককে গুলি করে খুন করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গুলি করে নৃশংস হত্যা। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুশোভনের থেকে কিন্তু তথ্য নিই আর ঠিক কারা কারা টার্গেট, এই মুহূর্তে কি করা হচ্ছে, সেখানে কি চলছে সাংবাদিকদের সঙ্গে। দেখো, সেই সাংবাদিককে শুধু গুলি করা নয়, আরও একজন রয়েছেন যার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এবং ওর সহকর্মী সায়ন্ত যেমন বলছিল যে একেবারে প্রথম আলো, ডেইলি স্টার এই অফিসগুলো শুধু ভাঙচুর নয়, একেবারে ভাঙচুর করে যে জিনিসপত্র সেগুলো আমরা দেখেছি একেবারে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ কোথাও একেবারে ভাঙচুর করা, লুট করা এরকম ঘটনা ঘটছে। এর আগে আমরা আগস্ট মাসে যেটা দেখেছিলাম, তারপর কিন্তু এখন যেটা দেখছি যে এখন বাংলাদেশে শুধুমাত্র যে সংবাদ মাধ্যমের অফিস, সেই অফিসে ভাঙচুর নয়, সাংবাদিকদের গুলি পর্যন্ত করা হচ্ছে এবং যেখানে একজনের মৃত্যু হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। বেশ, নজর রাখো সুশোভন। টার্গেট কারা, টার্গেট কে হচ্ছে? সংবাদ মাধ্যম, সাংবাদিকরা। একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আর বাংলাদেশের সংবাদ ভবন বা যেগুলো জনপ্রিয় সংবাদ সংস্থা যেমন প্রথম আলো, সেই জায়গায় অর্থাৎ তাদের যে অফিস সেখানে ভাঙচুর চালানো হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এমন খবর এসেছে তখন সাংবাদিকরা ভেতরে ছিলেন, তাদেরকে বের করে আনার চেষ্টা করা হয়, কিন্তু তার মধ্যেও যেটা সব থেকে উল্লেখযোগ্য উদ্বেগের বিষয় যে কেন এদেরকে টার্গেট করা হচ্ছে। বিভিন্ন যে বক্তব্য সামনে এসেছে, প্রত্যেক বক্তব্যে ভারত বিরোধিতা শোনা গিয়েছে, যে ভারতের আধিপত্যে রয়েছে এই সমস্ত সংবাদ সংস্থা। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, সুশোভনের কাছে যাব। সুশোভন, বারবার আমরা শুনেছি যে ভারত বিদ্বেষ, এই সমস্ত সংবাদ সংস্থা বা সাংবাদিকরা ভারতের হয়ে কাজ করছে, এই কথা তারা বারবার বলছেন। কেন এতটা ভারত বিদ্বেষ? সামনেই তাদের নির্বাচন রয়েছে 12 ফেব্রুয়ারি, বাংলাদেশের নির্বাচনের আগে এই নতুন করে উত্তেজনা, ভারত বিদ্বেষ কেন? দেখো, এই ভারত বিদ্বেষ কেন সেটাই এখন বর্তমানে গোয়েন্দারা পুরোটা খতিয়ে দেখছেন এবং পুরো বিষয়টা এই মুহূর্তে বোঝার চেষ্টা করা হচ্ছে। সব মিলে কিন্তু যেই জায়গাটা যেভাবে দেখা যাচ্ছে, তোমাকে যে কথা বলছিলাম যে আগস্ট মাসে যে আমরা দেখেছিলাম যে গণ্ডগোল, তারপর আবার যেভাবে নতুনভাবে গণ্ডগোল হচ্ছে এবং শুধুমাত্র বিভিন্ন জায়গায় গণ্ডগোল ছড়িয়ে পড়ছে এবং সেই জায়গা থেকে ইউনিসেফ তরফ থেকে যে শান্তির বার্তা শুধু দেওয়া হচ্ছে, তারপর যেভাবে অ্যাক্টিভ পুলিশ প্রশাসনের সেটা কিন্তু চোখে পড়ছে না। সব মিলে এই জায়গাটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে আদতে এর নেপথ্য কারা, সেটাই জানার চেষ্টা করা হচ্ছে। আর এই মুহূর্তে আপনাদেরকে আমরা বাংলাদেশ থেকে সরাসরি যে ছবিটা দেখাচ্ছি, এটা লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, এটা লাইভ সম্প্রচার হচ্ছে। এই ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, কট্টরপন্থীদের বিক্ষোভ কিভাবে বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে, কিভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এতক্ষণ ধরে আমরা সেটা বলছিলাম, কিভাবে গণতন্ত্রের ওপর গলায় পা দেওয়া হচ্ছে সেটা দেখাচ্ছিলাম। আর এবার ছবিটা দেখুন, আপনাদের এই ছবিটা দেখাচ্ছি, এই মুহূর্তে বাংলাদেশ থেকে কট্টরপন্থীদের আন্দোলন, বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ কম বলা হয়, তাণ্ডব বললে বোধহয় বেশি ভালো হয়। বর্বরতা চোখে পড়ছে বাংলাদেশের কোনায় কোনায়, যেখানে সাংবাদিককে গুলি করে খুন করা হচ্ছে, প্রথম সারি সংবাদ মাধ্যমের অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, কট্টরপন্থীদের বর্বরতা দেখা যাচ্ছে। সেই বাংলাদেশ দেখছি আমরা। এই মুহূর্তে আপনাদেরকে লাইভ ছবিটা দেখাচ্ছি, পথে নেমে প্রতিবাদ, স্লোগান, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, আদির মৃত্যু, আর তারপরে উত্তাল বাংলাদেশ, জায়গায় জায়গায় বিক্ষোভ, আগুন, ভাঙচুর। এই মুহূর্তে লাইভ ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তার পাশাপাশি আমরা সকাল থেকে একটার পর একটা ছবি আপনাদের দেখিয়েছি, রাজপথে আগুন জ্বলছে। মুজিবের বাড়ির যে অবশিষ্টাংশ ছিল, কারণ এর আগে আপনাদের মনে থাকবে বেশ কয়েক মাস আগে ভাঙচুর করা হয়েছিল, আগুন জ্বালানো হয়েছিল এবং যে অবশিষ্টাংশ ছিল সেটা পর্যন্ত একদম শেষ, মানে হাতুড়ি দিয়ে যা পেরেছে হাতে দিয়ে তারা ভাঙচুর করছে। আর এখন রাজপথের ছবিটা দেখুন, বাংলাদেশের রাজপথে এই মুহূর্তে কট্টরপন্থীদের দখলে চলে গিয়েছে।
থেকে আমরা শুনছি যে ভারত বিরোধী বিভিন্ন স্লোগানও দেওয়া হচ্ছে, কারণ জুলাই আন্দোলনের মুখ যে ছিল হাদি, সেই হাদের মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত এবং এই ঘটনার পিছনে তারা ভারতের হাত দেখছে, এরকমই সেই অভিযোগ সামনে রেখে তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কৌশিক বৈদ্য। মিস্টার বৈদ্য, আপনার কাছে প্রশ্ন যে হাদির মৃত্যুকে এখন সামনে রেখে এই আন্দোলন, এই মিছিল শুধুমাত্র কি হাদির মৃত্যুর প্রতিবাদ, না সামনে যে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের একটা নির্বাচন ছিল, সেই নির্বাচনটাকে কোথাও একটা ভেস্তে দেওয়ার চেষ্টা বা সেই নির্বাচনটাকে কোথাও একটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এই আন্দোলনকারীরা, এই বিক্ষোভকারীরা? দেখুন, যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন ঘোষণা করেছে এটা সবাই জানে এবং সমস্ত বিশেষজ্ঞ এবং সমস্ত সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত দেশ, মানে গোটা বাংলাদেশ এবং গোটা বিশ্বই জানে এই নির্বাচনটি হতে যাচ্ছে একটি প্রহসনমূলক নির্বাচন। কারণ নির্বাচনে যদি সঠিক নির্বাচন যদি করতে হয় তাহলে সমস্ত পলিটিক্যাল পার্টিকেই তাহলে অংশগ্রহণ করতে দিতে হবে। কিন্তু এখানে নির্বাচনের নামে যেটা হচ্ছে সেটা হচ্ছে সব থেকে বড় যে দল লীগকে নির্বাচনের বাইরে রাখা এবং যে 17 দলীয় যে জোট আছে, আমলিগ সহ যে 14 দলীয় জোট ছিল এখন সেটা 17 দল হয়েছে, তাদের যে জোটের যারা অন্যতম বৃহৎ স্টেক হোল্ডার যারা বাংলাদেশ জাতীয় পার্টি, যেটা হচ্ছে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ হোসেনের পার্টি, তাদেরকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না এবং যে বামপন্থী দলগুলো তাদেরকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। এবং এবারে এই যে প্রহসনমূলক নির্বাচন সেটা হবে এবং তার জন্য সেটাকে একটা জায়গাটা তৈরি করার একটা স্পেস তারা খোঁজ করছিল, একটা স্পেস দেওয়ার প্রচেষ্টা চলছে। আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনি খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন যে যাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, সেরকমই এক দলের প্রতিনিধি রয়েছে আওয়ামী লীগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ছোট বোনের আওয়ামী লীগের সাংসদ। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি দেখছি বর্বরতা চোখে পড়ছে, কিন্তু যেটা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে শান্তির বার্তা দেওয়া হচ্ছে, এটা কি ধরনের শান্তির বার্তা, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাদের ধন্যবাদ। আজকে আমি প্রথমে যে বাংলাদেশের আতিথেয়তা গুলিতে যে আমাদের হাদি নামে যে ছেলেটিকে গুলি করে হত্যা করা হয়েছে, আমি সমবেদনা জানাচ্ছি। আসলে কোনো হত্যাই কাম্য নয়, সে যে দলেরই হোক, সে যে গোষ্ঠীরই হোক, যে ধর্মেরই হোক। আমরা চাই যে বাংলাদেশের যে স্বাধীনতার যে মূল স্তম্ভ, যে আমরা সকলে স্বাধীনভাবে বসবাস করতে পারবো, আমরা বাংলাদেশকে সেই স্বাধীনতার চেতনায় এগিয়ে নিয়ে যাব। তো আজকে যে ঘটনাটি ঘটেছে অবশ্যই দুঃখজনক। আমরা অবশ্যই এটা সঠিক তদন্ত দাবি করছি। এই ঘটনাটা আমরা যেটা দীর্ঘদিন ইউটিউবে এবং কি বিভিন্ন সামাজিক মাধ্যমে যেটা আমরা পাচ্ছি, যে এটি একইভাবে আমাদের মনে হচ্ছে যে এটি সেই ইউনূসের যে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে তারা পতন ঘটিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তারা বাংলাদেশ থেকে তারা করতে সক্ষম হয়েছে। সেই আমাদের মনে হচ্ছে যে একইভাবে তারা এই ঘটনাটা ঘটাতে পারে। কারণ এই যে ছেলেটির নাম এসেছে, যে ছেলেটির নাম আমরা দেখতে পাচ্ছি, সেই ছেলেটির সাথে সাদিক কায়েম এবং কি আরও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংযোগ। আজকে দেখেন এই সাদিক কায়েম, তিনি কিন্তু ছাত্রলীগের রাজনীতি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের সারজিদ আলম, তিনি ছাত্রলীগের রাজনীতি করেছে। তা আমরা মনে করি যে তাদের কোন পরিকল্পনার অংশ হিসেবে ঠিক নির্বাচনের তফসিলের পর মুহূর্তে যখন সাদিক কায়েম সেখানে প্রার্থী হন এবং কি আরও অন্যান্য অনেক বিষয়, যে এবং অনেক টকশোতে আমরা শুনতে পারেছি এক ঢেলে 3 পাখি তারা মারতে যাচ্ছে। আজকে আমি এই বিষয়টা আপনার কাছে আসছিলাম, মানে এটা কি যে প্রতিবাদ দেখছে, মানে হাদির মৃত্যু ঘিরে যে বিক্ষোভ তাণ্ডব চলছে, যেটা তাদের তরফে, এই কট্টরপন্থীদের তরফে বলা হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? কারণ সামনে নির্বাচন রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এই মুহূর্তে বাংলাদেশের কাছে, তার আগে এরকম পরিস্থিতি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো আপনারা আমাদের যে যারা নির্বাচন
এক পক্ষ চাচ্ছে বিএনপি নির্বাচন চাচ্ছে, জামাত ইসলাম তারা নির্বাচন বানচালের জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া চালাচ্ছে। তো আমরা মনে করি যে এই হত্যাকাণ্ড হয়তো এই নির্বাচনকে বানচাল করার জন্য, অথবা এই নির্বাচনের যে ম্যাটিকুলাস ডিজাইনের যদি আরও কিছু অংশ বাকি ছিল, যেটা আপনারা দেখতে পেরেছেন প্রথম আলো, ডেইলি স্টার, এবং কি বাংলাদেশের যে কালচারাল সেন্টার, যেটা আমরা মনে করি আমরা বাঙালি, আমরা যে ডাকের উপরে স্বাধীন হয়েছিল দেশ, যে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে চলবে এবং কি বাঙালি কালচারকে আমরা বড় করে রাখবো, গান বুঝতে থেকে পারছি, শুরু আপনি করে সঙ্গে সকল থাকুন। সাংস্কৃতিক। এই মুহূর্তে বাংলাদেশের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশে বিদ্বেষে আগুন জ্বলছে এবং শান্তির বার্তা যদি দেওয়া হয়, শান্তির বার্তা যদি দেওয়া হয়, তাহলে এটা প্রশ্ন যে এটা কেমন ধরনের শান্তি। এবং আমরা সবাই জানি যে শান্তির জন্য পুরস্কার পাওয়া, নোবেল পুরস্কার পাওয়া যে ইউনুস, সেই ইউনুস কেন মুখে কুলুপ এঁটে রয়েছে এই ধরনের ঘটনা যখন ঘটছে, সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। আমি কথা বলবো এই নিয়ে, আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, আমরা দেখছি যে একের পর এক সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে, সংবাদ মাধ্যমের অফিসগুলো জ্বালানো হচ্ছে, সমস্তটা নিয়ে এখন যে বিদেশে আগুন জ্বলছে, আমার প্রশ্ন, এটা কি শুধু ভারত বিদ্বেষ তৈরি হচ্ছে সেটা বাংলাদেশের 1% মানুষের, নাকি এর নেপথ্যে সেই পাকিস্তান রয়েছে, সেই আইএসআই রয়েছে এবং তাদের ব্রেন ওয়াশটাই কাজ করছে? দেখো, পরপর ঘটনাক্রম যদি সাজানো যায় তাহলে কতটা পরিকল্পিত সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। কারণ এর আগে ধানমান্ডির বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছিল, তার পাশে যে ছায়ানট, যেখানে বলা চলে 1961 সালে এই ছায়ানট তৈরি হয়েছিল বাঙালিয়ানাকে বজায় রাখতে, বাঙালির স্বতন্ত্রতা বজায় রাখতে, বাংলা ভাষার মর্যাদার জন্য। এখানে রবীন্দ্রসঙ্গীত, এখানে নজরুল গীতি, এখানে লালনের গান, সব কিছু নিয়ে এখানে শিক্ষায়তন। 1961 সালে এটা তৈরি হয়েছিল পাকিস্তান এবং উর্দু বিরোধী হিসেবে, সেটাই পরিচিতি ছিল। এখানটা আক্রান্ত হলো, তার হারমোনিয়াম, তার তবলা, তার ভিতরে আনুষঙ্গিক জিনিসপত্র, ছবি সমস্ত ভেঙে ফেলা হলো, ছিঁড়ে ফেলা হলো, আগুন দিয়ে দেওয়া হলো। অন্যদিকে যদি আমরা দেখি, ভারতীয় হাইকমিশন বা ভারতীয় উপ হাইকমিশন, সেখানে হামলা হচ্ছে, তার বাড়িতে হামলা হচ্ছে। যদি আমরা এর বাইরে দেখি, পরপর পত্রিকা অফিসগুলোতে হামলা হচ্ছে, অর্থাৎ টার্গেটেড একেবারে। ফলে এখানে একেবারে নির্দিষ্টভাবে ভারত বিরোধী একটা শক্তি কাজ করছে এবং তারা পরিকল্পনা মাফিক পরপর ঘটনাগুলো ঘটাচ্ছে। উসমান হাদির মৃত্যুর পরই কিন্তু যে জায়গাগুলো আক্রান্ত হলো এবং সেখানে আবার সংখ্যালঘুরা আক্রান্ত, জ্যান্ত পুড়িয়ে মারার ছবি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হচ্ছে। ফলে বুঝতেই পারা যাচ্ছে একদিকে আতঙ্ক ছড়ানো, সামনে ভোট, ফলে মানুষ কতটা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেই প্রশ্ন যেমন আসছে। অন্যদিকে মুক্তমনা বাঙালি যারা রয়েছেন, মুক্তমনা মানুষ যারা রয়েছেন, সংবাদ মাধ্যম এবং পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান, সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া পুরো পরিকল্পনা মাফিক ছক করে, সেটাই পরপর প্রকাশ পাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ তন্ময়। আর একের পর এক এই যে হামলার ঘটনা ঘটছে বাংলাদেশে, সেখানে টার্গেট শুধু সংবাদ ভবন বা সাংবাদিকরাই নয়, টার্গেটে আরও কিছু জায়গা যেগুলো বাংলার সঙ্গে, ভারতের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সেই সংযোগ রয়েছে, এরকম সব ঐতিহ্যবাহী জায়গা। বঙ্গবন্ধুর বাড়ি সে তো আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আজকে প্রায় শেষ করে দেওয়া হয়েছে যতটুকু বাকি ছিল। আর তার সঙ্গে ছায়ানট, যেখানে রবীন্দ্র চর্চা হয়, যেখানে নজরুল চর্চা হয়, সেই জায়গাকে টার্গেট করা হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। পবিত্রবাবু, কিভাবে দেখছেন এই পুরো বিষয়টিকে? কারণ যে কেন্দ্র রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে যেখানে চর্চা হয়, শিক্ষা দেওয়া হয়, সেখানে হামলার ঘটনা, এটা কি কোথাও ভয় থেকে? রবীন্দ্রনাথ নজরুল শুধু নয়, বাংলার লোকগীতি, সব ধরনের গান শেখানো হয় এবং এটা একটা বাংলাদেশের গৌরবময় সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এবং এর যারা প্রতিষ্ঠা করেছিলেন ওয়াহিদুল হক এবং সঞ্জিদা খাতুন, এরা বাংলাদেশের সাংস্কৃতিক মানচিত্রটাকেই বদলে দিয়েছিলেন। রবীন্দ্রসঙ্গীত সম্মেলন করে, নববর্ষের উৎসব করে ঢাকা রমনায়, ঢাকা এবং বাংলাদেশের সাংস্কৃতিক মানচিত্রটাকে বদলে দিয়েছেন। সারা পৃথিবীতে গর্ব করার মতো একটা জিনিস হচ্ছে এই ছায়ানট। এরকম প্রতিষ্ঠান আমাদের দেশেও নেই, মানে ভারতেও নেই। তো তাকে আঘাত একবার করা হয়েছিল সম্ভবত, আমার মনে হচ্ছে 1901-এ। ওই মৌলবাদীরা তারা নববর্ষ উৎসবে বোমা মেরেছিল, একজন মানুষ মারা গিয়েছিল। ফলে এই ব্যাপারটাই আবার উঠে এসছে। এই তথাকথিত যে বিপ্লব ঘটলো, আগস্ট বিপ্লব বা জুলাই বিপ্লব,
তাতে মৌলবাদের পুনরুত্থান ঘটলো, পাকিস্তান পন্থীরা আবার মানে শক্তিশালী হলো, তারাই এখন রাজত্ব করছে। কিন্তু আমি ভাবছি যে ইসলামের সম্বন্ধে তো ভুল বার্তা যাচ্ছে, সারা পৃথিবীতে ভুল বার্তা যাচ্ছে। সৌদি আরবিয়া যেখানে স্কুলে গান শেখানো হয়, অন্যান্য দেশেও মুসলমান প্রধান দেশেও গান শেখানো হয়, হিন্দি ছবির গান ভয়ঙ্কর পপুলার সেখানে। এমনকি ঢাকাতেও বিয়ে বাড়িতে হিন্দি ছবির গান গেয়ে নাচ টাচ হয়। সেই গানের বিরুদ্ধে এদের রোষ, নাকি রবীন্দ্রনাথের বিরুদ্ধে এদের রাগ, আমি বুঝি না। সংবাদপত্রের বিরুদ্ধে রাগ, কিচ্ছু বুঝি না। এবং তারপরে দেখি যে এখানে একটা শাসন ব্যবস্থা আছে, একটা সরকার আছে, সৈন্যবাহিনী আছে, পুলিশ আছে, তারা কি করছে? তারা পবিত্র বাবু, অসংখ্য ধন্যবাদ আপনার এই প্রতিক্রিয়ার জন্য। এবং এখান থেকে প্রশ্ন যে সরকার কি করছে, এই প্রশ্ন বারবার উঠছে।